বিভিন্ন জেলায় গ্যাস সংকটে বাসা বাড়িতে জ্বলছে না চুলা, অচল শত শত শিল্প কলকারখানা। সমস্যা, আমাদের মেশিন চালাতে পারি না গ্যাসের জন্য, গ্যাসটা আহি না একবারেই। সিলিন্ডার ব্যবহার করি, তাহলে আমাদের খরচটা বেশি হয়ে যায়। ফিলিং স্টেশনেও গাড়ির দীর্ঘ সারি, বাড়ছে ক্ষোভ। ইতালিতে হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের ৩ জনকে নোয়াখালীতে দাফনের প্রস্তুতি, এলাকায় শোকের ছায়া, দ্রুত বিচার দাবি। অবৈধভাবে গাছ কাটা সহ নানা কারণে অস্তিত্ব সংকটে ময়মনসিংহের সন্তোষপুর বনাঞ্চল। ইকো পার্ক নির্মাণের উদ্যোগে উচ্ছেদের শঙ্কায় স্থানীয়রা। এই দেশে যেন আমরা থাকতে পারি, কিবা যেন রয়েছি এনুকাই থাকতে পারি, যে কষ্ট করে যে কামাই কাইয়া যেন কইরা পরে এই জমিটুকু রাখ। যারা ওখানকার বাসিন্দা আছে তাদেরকে সাথে নিয়েই তাদের অধিকারকে সংরক্ষণ করেই এখানে আসলে ইকো পার্ক হবে। বাল্যবিয়ের উচ্চ হারের জেলা নড়াইল। সরকারি হিসাব আর মাঠের বাস্তবতায় বিস্তর ফারাক, নিবিড় পর্যবেক্ষণের তাগিদ সচেতন নাগরিকদের। ইউনো সাহেবরা রয়েছেন, এর সাথে মহিলাদের অধিদপ্তর রয়েছেন, আমি মনে করি তাদেরকে আরও বেশি তৎপর হওয়া উচিত। রাজশাহীর মিডল চর ঘিরে পর্যটনের হাতছানি, অপার সৌন্দর্যের ডালি সাজানো পদ্মার চরাঞ্চল, মুগ্ধতা ছড়াচ্ছে দর্শনার্থীদের। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। দেশের বিভিন্ন জেলায় গ্যাস সংকট আরও তীব্র হচ্ছে। অনেক বাসা বাড়িতে জ্বলছে না চুলা। ছুটির দিনেও ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। গ্যাস সংকটে সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে অনেক পাম্প। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকরা। সংকট নিরসনের দাবিতে বিক্ষোভও হয়েছে। তীব্র গ্যাস সংকটের বিরূপ প্রভাব পড়েছে শিল্প খাতেও। অচল হয়ে পড়েছে শত শত কারখানা। গ্যাসের লাইন থাকলেও রান্নার হাঁড়ি বসেছে সিলিন্ডারের চুলায়। গ্যাস সংকটে বাধ্য হয়েই এমন অবস্থা। কদিন ধরে চরম ভোগান্তিতে গাজীপুরের শ্রীপুরের কেওয়া পশ্চিম খণ্ড এলাকার বাসিন্দারা। গাজীপুর ছাড়াও একই চিত্র চট্টগ্রাম, নরসিংদী, ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন জেলায়। গ্যাসের চাপ কম থাকায় বাসাবাড়িতে জ্বলছে না চুলা, তাই সিলিন্ডার গ্যাস কিংবা বৈদ্যুতিক চুলা ব্যবহার করছেন অনেকেই। বাড়তি খরচ সামাল দিতে হিমশিম অবস্থা। আমরা যদি সিলিন্ডার ব্যবহার করি, তাহলে আমাদের খরচটা বেশি হয়ে যায়। ভাত বসাইছি, ভাত হয় নেই, মানে একবারে কমে গেছিল গ্যাস। খাওয়া দাওয়ার কষ্ট, আমাকে অফিসের ঝামেলা, ওই জায়গায় সমস্যা হয়। সাপ্তাহিক ছুটির দিনেও ফিলিং স্টেশনগুলোতে মিলছে না গ্যাস। সাময়িকভাবে বন্ধ অনেক পাম্প। কাঙ্ক্ষিত জ্বালানি না পেয়ে ক্ষুব্ধ যানবাহন চালকরা। চাঁদপুরের হাজীগঞ্জে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। গ্যাসের যে পরিস্থিতি, আমার ভিক্ষা হলেও ভাত পাইতাম না। প্রচুর পরিমাণ লাইন বাইজা রয়েছে, এই 1.5 কিলোমিটার পর্যন্ত। 8-9 ঘন্টা সিরিয়াল দিয়ে 150 টাকা 200 টাকার গ্যাস পাচ্ছি। রাতে 3টে আসছি, কোনো গ্যাস পাই নেই। এভাবে আমাদের দ্বারা গাড়ি চালানো সম্ভব না। সাধারণ শিক্ষার্থী যেখানে 50 টাকার ভাড়া এখন দ্বিগুণ 3 গুণ হয়ে যাচ্ছে। গ্যাসের লাইনে যদি সমস্যা থাকে তাহলে একেবারে টোটালি ফার্ম বন্ধ থাকুক। আমাদেরকে এত হয়রানি করার কি দরকার? আমরা প্রতিনিয়ত হয়রানি হচ্ছি সব জায়গায়। তীব্র গ্যাস সংকটের বিরূপ প্রভাব পড়েছে শিল্প খাতেও। ব্যাহত হচ্ছে উৎপাদন, বন্ধ হয়ে গেছে শত শত কারখানা। বিপাকে শ্রমিক ও শিল্প উদ্যোক্তারা। গ্যাস যদি না থাকে তো আমরা কিভাবে কাজ করে খামো, কিভাবে করে খামো? আমাদের সংসার চালাইতে হবে গ্যাস করে কাজ করে। গ্যাসের সমস্যার জন্য ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে আমাদের কাজকর্ম এবং পরিবার সহ আমাদের সমস্যা হয়ে যাবে। সমাধান যত দ্রুত করবে তত আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের ফ্যাক্টরি, টেক্সটাইল এগুলি শ্রমিকরা কাজ করতে পারবে, আমরা প্রোডাকশন করতে পারবো। প্রোডাকশনটা এখন আমাদের প্রায় 0 লেভেলে চলে আসছে। সংশ্লিষ্টরা বলছে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ অনেক কমে যাওয়ায় সংকট তৈরি হয়েছে। কবে নাগাদ এই সংকট কাটবে তাও সুনির্দিষ্ট করে বলতে পারছে না কেউ। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দর্শক, এ পর্যায়ে একটু যেতে চাই গাজীপুরে। সেখানে রয়েছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, ফিলিং স্টেশনগুলোর চিত্র একটু জানতে চাই। গ্রাহক এবং
পাম্প কর্তৃপক্ষ কি বলছে? শাওন, যারা আসলে পাম্প কর্তৃপক্ষ রয়েছে তারাও আসলে বিভিন্ন যারা সেবা নিতে আসছে বিভিন্ন পরিবহন তাদের বিভিন্ন চাহিদার কথা শুনে অতিষ্ঠ হয়ে গেছে, অনেক পাম্প আসলে বন্ধ হয়ে গেছে। আর যারা সেবা নিতে আসে বিভিন্ন পরিবহন অর্থাৎ ভাড়া চালিত যে পরিবহনগুলি রয়েছে চালকরা রয়েছে তারাই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছে। তারা কেউ কেউ আসলে এখান থেকে এই পেশাটি ছেড়ে অন্য পেশা যাওয়ার চেষ্টা করছে। এই যে তাদের যে ভোগান্তি, কিছুক্ষণ আগে এক চালকের সাথে কথা বলছিলাম, সে যে বিষয়টি বলছে যে 3 ঘন্টা লাইনের থেকে সিরিয়াল ধরে 20 টাকার গ্যাস পুরে সে 60 টাকার গ্যাস পেয়েছে। তাহলে বাদ দিলে তার 40 টাকা থাকে। সেই 40 টাকার যে গ্যাসটি সে বিভিন্ন সড়ক মহাসড়কে দাপিয়ে বেড়াবে, সেখানে সে যে বিষয়টি বলছে সর্বোচ্চ 500 থেকে 1000 টাকার মধ্যে সে কামাইতে পারে। এর মধ্যে রয়েছে তার পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকা এবং যে ভাড়া চালিত যে পরিবহনটি রয়েছে সেটি একটি জমাও রয়েছে। সব কিছু মিলিয়ে এখন প্রায় মাসখানেক যাবৎ সে চালকটি বলছিল যে এই পেশা ছেড়ে অন্য পেশা না গেলে অর্থাৎ সে অনেকটাই বিপাকে পড়বে, অর্থাৎ বেঁচে থাকার যে লড়াইটি সেটি কষ্ট হবে। বলছিলাম একটি চালকের কথা। তাছাড়া যদি বলি যে এই চালক সহ গোটা চালক মিলিয়ে যে পাশাপাশি শিল্প কলকারখানা, সেটি আমরা দেখেছি যে গাজীপুরে 6000 শিল্প কলকারখানার মধ্যে প্রায় 30টি কলকারখানা আজকে পর্যন্ত আমরা যে বিষয়ে তথ্য পেয়েছি বন্ধ হয়ে গেছে, তারা নোটিশ টাঙ্গিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ বিভিন্ন দেশের যে বায়াররা রয়েছে তারা এই সঠিক সময়ে তাদের পণ্য উৎপাদন করতে না পারার কারণে তারা অন্যত্র গিয়ে তাদের যে চাহিদা রয়েছে সেটি মেটানোর চেষ্টা করছে। এই নিয়ে আমরা দেখেছি যে পরিবহন থেকে শুরু করে শিল্প কলকারখানা এবং পাশাপাশি যারা বসত বাড়ি রয়েছে তারাও ঠিক একইভাবে ভোগান্তির শিকার হয়েছে। এই ভোগান্তি যদি আসলে সামনে আরও কয়েক মাস দীর্ঘস্থায়ী হয়, সেই ক্ষেত্রে আমরা যে বিষয় দেখছি শিল্পনগরী গাজীপুরে, সেটি শুধু আমরা দেখছি যে গাজীপুরে প্রত্যেকটা অঞ্চলে একই সমস্যার পড়তে হচ্ছে। অর্থাৎ সামনে আগামী দিনে এটি যে আসলে কী রূপ ধারণ করবে সেটি কিন্তু আসলে বলা অনেকটাই কঠিন হয়ে গেছে। আমরা এই বিষয়টি দেখেছি যে দীর্ঘ লাইনটি সেটি কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রায় 2 কিলোমিটারের মতন দীর্ঘ লম্বা সারি হয়েছে। শাওন। পলাশ, ধন্যবাদ আপনাকে। ইতালির রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের 3 সদস্যের মরদেহ 3টি কফিনে করে দেশে ফিরেছে। শুক্রবার সকালে স্বজনদের সঙ্গে নোয়াখালীর কোম্পানিগঞ্জের পথে রওনা হন বেঁচে যাওয়া একমাত্র সন্তান অয়ন। এই ঘটনায় শাহাদাত নামে এক বাংলাদেশিকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করেছে ইতালির পুলিশ। দ্রুত বিচার দাবি করেছেন স্বজনরা। নতুন জীবনের স্বপ্ন নিয়ে ইতালিতে পাড়ি দিয়েছিল পরিবারটি, কিন্তু রোমে এক রাতেই সব শেষ। গত 26 জুন নিজ বাসায় নৃশংস হামলায় নিহত হন অয়নের বাবা, মা ও ছোট বোন। গুরুতর আহত অবস্থায় প্রাণে বেঁচে যান অয়ন। সেই রাতের ভয়াবহ স্মৃতি নিয়েই শুক্রবার সকালে ঢাকায় ফিরেছেন অয়ন। তবে একা নন, সঙ্গে 3টি কফিনে ফিরেছেন তার বাবা, মা আর ছোট বোন। ইতালিয়ান বাংলাদেশ এম্বাসিকে রোমের, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। ওরা আমার সাথে সেই 26 তারিখ থেকে শেষ পর্যন্ত ওরা আমার পাশে ছিল, আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে। ওদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ইতালিয়ান যারা নাগরিক ছিল ওই দেশের, ওদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ, কারণ ওরা শুরু থেকে পাশে ছিল, আমার আব্বুর কলিগরা, ফ্রেন্ডরা। হত্যাকাণ্ডের ঘটনায় শাহাদাত নামে এক বাংলাদেশি প্রবাসীকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করেছে ইতালির পুলিশ। তাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে তদন্ত চলছে। স্বজনদের দাবি, দ্রুত তদন্ত শেষ করে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। উনি ওরও বলছে যে তোর আব্বু আম্মু ঝগড়া লাগিয়ে তুই আয় আর মেসেজ আর হেসে তো নামালে বলছে এটা মারি গেলাম, মারি গেলে তো শেষ নিশান। তাইলে এতারা নিজের কেউ মাইকে কারা বলতে পারবে না। ওই নাতিটা এখন দেখছে, এখন এতার পকার হয়ে গেছে। আমাদের মানে সব পর্যায়ে ওরা কমিউনিকেশন করছে এবং থানা খোঁজখবর নিচ্ছে। ঢাকার গোয়েন্দা বিভাগ আই থিঙ্ক ওদের সাথে কাজ করছে। তো ওরা ওদের মতো করে খুব ভালো কাজ করছে। আমরা মোটামুটি ইটালিয়ান পুলিশের কাজেও আমরা স্যাটিসফাইড। হয়তো আসামি ওরা ধরতে পারেনি, কিন্তু ওরা ভালো কাজ করছে, এটা আমরা বুঝতে পারছি। ঢাকা থেকে মরদেহ 3টি নোয়াখালীর কোম্পানিগঞ্জে নিজ গ্রামে নিয়ে দাফন করা হবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ইতালির রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের 3 সদস্যের মরদেহ কিছুক্ষণ আগে নেওয়া হয়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জে নিজ বাড়িতে। সেখানকার খবরাখবর একটু জেনে নেব। সহকর্মী নোয়াখালী থেকে এখন যুক্ত হচ্ছেন মোতাসিম বিল্লাহ সবুজ।
সবুজ, জানাজা এবং দাফন কখন হবে, নির্মম এই হত্যাকাণ্ড, এটি নিয়ে স্বজন এলাকাবাসী কি বলছে? শাওন, আমি এখন আছি ইতালি প্রবাসী যে 3 জন মারা গিয়েছেন, নিহত হয়েছেন, তাদের গ্রামের বাড়িতে এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে নিহতদের বহনকারী যে ফ্রিজিং অ্যাম্বুলেন্স সেটি এসে পৌঁছেছে এবং আসলে এর পরপরই এখানে একটি হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। সকাল থেকে এখানে তাদের স্বজন, এলাকাবাসী, শত শত মানুষ এসে ভিড় করছেন শেষবারের মতো তাদের স্বজনকে, তাদের এলাকার সন্তানকে দেখার জন্য। আর আপনি যেটি বলছেন যে আসলে ঠিক মাগরিবের আজানের নামাজের পরপরই স্থানীয় যে শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে যে 3টি কবর খোঁড়ার কাজ সেটি শেষ হয়েছে এবং এখানে আসলে মানুষ কিভাবে যেমনি শোকাহত তেমনি ক্ষুব্ধ এই কারণে বলছি যে হত্যাকারী এখানে স্বজনরা যারা আছেন তারা তার দ্রুত বিচার দাবি করছেন এবং দ্রুত যেন আইনের আওতায় আনা হয় সেটি দাবি করছেন। এখানে একজন স্বজন আছে, জানতে চাইবো যে আসলে আপনাদের এই মুহূর্তে কি দাবি করছেন? আমাদের দাবি হচ্ছে খুনি সাদাত হোসেনকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি করা, ফাঁসি দাবি করা। সে পৃথিবীর যে কোনো দেশে থাকুক, আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করব যাতে করে বাংলাদেশ সরকার ইটালি সরকারের সাথে কমিউনিকেশন করে এই খুনিকে আইনের আওতায় এনে কারো মায়ের বুক যাতে করে এভাবে খালি না হয় এ ব্যবস্থা করা এবং ভবিষ্যতে মানুষ এখান থেকে যাতে করে শিক্ষাও নিতে পারে যে খুনি কোনো দলের বা কোনো দেশের কোনো ব্যক্তির পরিচয় যাতে করে লুকিয়ে থাকতে না পারে। এবং শাওন, আপনি শুনলেন যে আসলে এখানে যে স্বজন রয়েছেন এখন থেকে ঠিক কিছু মৃতদেহ 3টি আসার পরপরই যে এলাকাবাসী তারা যেমনি কান্না ভেঙে পড়েছেন, ঠিক এর পরপরই এখানে ক্ষোভ করেছেন, তারা বিক্ষোভ মিছিল করেছেন যে খুনি সাদাত হোসেন সে যেখানে থাকুক না কেন কোনো দেশের বা দলের দোহাই দিয়ে যেন সে পার না পায়। অর্থাৎ তারা চাচ্ছেন যে বাংলাদেশ সরকারের সহযোগিতা, ইতালি সরকারের সহযোগিতা নিয়ে যে হত্যাকারী তার যেন আইনের আওতায় আনা হয়, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়। সবুজ, ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহের ফুলবাড়িয়ার সন্তোষপুর বনাঞ্চল একসময় যে বন ছিল সমৃদ্ধ জীববৈচিত্র্যের আধার, দীর্ঘদিনের অবহেলা, অবৈধ গাছ কাটা আর মানুষের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডে এখন তা অস্তিত্ব সংকটে। বন রক্ষায় সরকার 556 একর জায়গায় ইকো পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে। তবে এতে বন ও বন্যপ্রাণী রক্ষার আশাবাদের পাশাপাশি উচ্ছেদ ও জীবিকা হারানোর শঙ্কায় স্থানীয় বাসিন্দারা। পরিবেশ সংরক্ষণ আর মানুষের জীবন জীবিকার এই দ্বন্দ্বের সমাধান কিভাবে হবে সেই প্রশ্নই এখন সামনে। বনের পাখিদের অবাধ বিচরণের এই দৃশ্য ময়মনসিংহের ফুলবাড়িয়ার। প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যে ঘেরা সন্তোষপুরের এই বনাঞ্চল। তবে কিভাবে ধ্বংস হয়েছে এই বন এবং বিলুপ্ত হয়েছে অসংখ্য বন্যপ্রাণী নিজের চোখেই দেখেছেন এখানকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রবীণ বাসিন্দা নয়নতারা। বানর দেখছি, হনুমান দেখছি, বাঘ দেখছি, শকুন, এমনি কাক, গুগু পাখি। জায়গা নাই এখন কোনো থাকবো, মানুষই তাড়ে না ওগুলা কোনো থাকবো। বনের আরো ভেতরে ঢুকতেই চোখে পড়ে গাছ কেটে ফেলার চিহ্ন। শুধু বন উজাড়ই নয়, প্রকৃতি দেখতে আসা দর্শনার্থীদের অসচেতনতাও বাড়াচ্ছে সংকট। মানুষের অনিয়ন্ত্রিত চলাচলে বিরক্ত ও ঝুঁকিতে পড়ছে বন্যপ্রাণী। মাদকের আড্ডাখানা এখানে, আর পলিথিন, ময়লা, বজ্র মনে করেন এগুলো ফালাইয়া গাছের মাটির উর্বর ক্ষমতা নষ্ট করতেছে, এলাকার পরিবেশ দূষণ করতেছে। প্রায় 1200 একর জায়গার উপরে বনটা ছিল, এখন আস্তে আস্তে কমে হয়তো বা 200-300 একর জায়গার উপরে চলে আসছে, আর বাকি জায়গাটুকু আপনার আবাদি জমিতে পরিণত হয়ে গেছে। একসময় এই বনে ছিল কাঞ্চন, বাজনা, আজুলি ও মনকাটা সহ নানা প্রজাতির বিরল গাছ। মেছো বাঘ, তক্ষক, হনুমান, হলদে পাখি, ফিঙ্গে ও বিভিন্ন সরীসৃপ সহ ছিল শতাধিক প্রজাতির প্রাণী। এখন দৃশ্যমান প্রাণীদের মধ্যে টিকে আছে প্রায় 300 বানর। যে বন ছিল তাদের খাদ্য ও নিরাপদ আশ্রয়ের প্রধান উৎস, সেই আবাসস্থলই এখন তাদের জন্য অনিরাপদ। বন ও বন্যপ্রাণী রক্ষা করতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বন বিভাগকেও। কিছু কিছু দুষ্কৃতকারী লোক আছে, তারা এই বন থেকে গাছ কাটার সুযোগ নেওয়ার চেষ্টা করে। আমরা সেগুলোকে প্রতিহত করা লাগে। বিভিন্নভাবে জবরদখলের তারা পায়তারা করে এবং চেষ্টা করে, সেগুলোকে আমাকে মোকাবেলা প্রতিহত করা লাগে। জনবল স্বল্পতার জন্য অনেক সময় আমাদের সমস্যা হয়ে দাঁড়ায়।
সংরক্ষিত এই বন এলাকায় রয়েছে কৃষি জমি ও জনবসতি। বন ও বন্যপ্রাণী রক্ষায় গত ৩ আগস্ট সন্তোষপুরের ৫৫৬ একর জায়গা নিয়ে ইকো পার্ক নির্মাণের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। কারো ক্ষতি হবে না, বরং যারা ওখানকার বাসিন্দা আছে তাদেরকে সরকার অবশ্যই যথাযথভাবে তাদের বসতি সেখানে থাকবে, তাদেরকে সাথে নিয়েই তাদের অধিকারকে সংরক্ষণ করেই এখানে আসলে ইকো পার্ক হবে। এই বনকে ঘিরেই জীবিকা চলে স্থানীয় অনেক পরিবারের। বনের উপর নির্ভরশীল আসমা খাতুনের মতো বাসিন্দাদের আশঙ্কা, ইকো পার্ক নির্মাণ হলে হারাতে হতে পারে ভিটে মাটি ও জীবিকার উৎস। এই দেশে যেন আমরা থাকতে পারি, কিবা যেন রয়েছি এনুকাই থাকতে পারি, যে কষ্ট করে যে কামাই কাইয়া যেন কইরা পরে এই জমিনটুকু রাখছি আমরা। এই বনাঞ্চল সংরক্ষণ করা অত্যন্ত জরুরি বলছেন পরিবেশবিদরা। তবে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে এর পরিকল্পনা কিভাবে কি হবে এবং এই জঙ্গল কেন্দ্রিক যে সাধারণ মানুষের জীবনধারা রয়েছে সেটি কিভাবে পরিচালিত হবে, এইসব বিষয়ে স্থানীয়দের পরিষ্কার ধারণা এখনই দেওয়া উচিত। তা না হলে এই যে সিদ্ধান্ত সেটি বাস্তবায়ন অনেকটা কঠিন হয়ে পড়বে বলছেন এলাকাবাসী। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। ঝিনাইদহে মাদক সেবনের টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ভোরে মহেশপুর উপজেলার শ্যামকুর পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় ছেলে ইখলাসুর রহমান মাদক সেবনের টাকা নিয়ে প্রায় তার মা শখের বানুর সাথে বাগবিতণ্ডায় জড়াতো। এ নিয়ে গতরাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ভোরে ইখলাসুর তার মাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। পরে আটক করা হয় অভিযুক্ত ইখলাসুরকে। রাজবাড়ীর পাংশায় এক নারী নিহতের ঘটনায় তার ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে উপজেলার নটা খোলা এলাকা থেকে তারা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনরা জানায় তারা খাতুনের ছেলে রাজু বিশ্বাস দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। চিকিৎসার জন্য রাজুকে নিয়ে কুষ্টিয়ার খোকসায় যাচ্ছিলেন মা তারা খাতুন। এর মাঝে হঠাৎই রাজু ফোন করে মায়ের মৃত্যুর খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে তারা খাতুনের মরদেহে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনরা। এই ঘটনায় রাজুকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। ময়মনসিংহে এক যুবককে কুপিয়ে হত্যার মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব 14 সদর কোম্পানি কমান্ডার। বলেন, গতকাল দুপুরে নগরীর মাসকান্দায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে রাব্বি নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে আব্দুল খালেক। এ সময় গুরুতর আহত হয় রাব্বির ভাই রিয়াদও। এই ঘটনায় মামলা হলে গতরাতে সদরের রঘুরামপুর থেকে খালেককে গ্রেপ্তার করা হয়। চাঁদাবাজি ও পূর্বশত্রুতার জেরে হত্যার ঘটনা বলে জানিয়েছে র্যাব। রাব্বি হত্যা মামলার মূল হোতা ও প্রধান আসামিকে ঘটনার মাত্র 8 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে সিপিএসসি র্যাব 14 ময়মনসিংহ। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে আসামিকে আইনের আওতায় আনতে সক্ষম হয়। নেত্রকোনার কলমাকান্দায় রাস্তার পাশে কবরস্থানের জমিতে দোকান নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অর্ধ শতাধিক আহত হয়েছেন। সকালে উপজেলার আমগড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সড়ক সংলগ্ন কবরস্থানের জমিতে দোকান নির্মাণের চেষ্টা করে এক পক্ষ, অন্য পক্ষ তাতে বাধা দেয়। এই নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। লাঠি সোঁটা নিয়ে সংঘাতে জড়ায় উভয় পক্ষ। এ সময় ভাঙচুর করা হয় আমগড়া বাজারের বেশ কয়েকটি দোকানপাট। আহত হয় উভয় পক্ষের অর্ধ শতাধিক মানুষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেশে বাল্যবিবাহের উচ্চ হারের জেলা নড়াইল। সরকারি হিসেবে গত 1 বছরে এই জেলায় 32টি বিয়ে বন্ধ করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, সত্যি কি বন্ধ হয়েছে এসব বিয়ে? অনুসন্ধানে দেখা যায়, বিয়ে বন্ধ হওয়া কয়েকজন কিশোরীর পুনরায় বিয়ে হয়েছে মাত্র কিছুদিন পরই। আবার তালিকায় থাকা কয়েকটি পরিবারের দাবি, তাদের মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টাও করা হয়নি। অর্থাৎ বাল্যবিয়ে বন্ধের সরকারি হিসাব আর মাঠের বাস্তবতায় রয়েছে বিস্তর ফারাক। নিবিড় পর্যবেক্ষণের তাগিদ সচেতন নাগরিকদের। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা নড়াইল। প্রায় 1000 বর্গ কিলোমিটার আয়তনের এই জেলায় 7,88,000 মানুষের বসবাস, যাদের বেশিরভাগই কৃষিকাজের সাথে সম্পৃক্ত। ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপে দেখা যায়, দেশে সবচেয়ে বেশি বাল্যবিয়ে হওয়া জেলার মধ্যে নড়াইলের অবস্থান দ্বিতীয় এবং খুলনা বিভাগে প্রথম। সরকারি হিসেব অনুযায়ী গত 1 বছরে জেলায় 32টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। তবে অনুসন্ধানে দেখা যায়, এদের মধ্যে অনেকেরই কদিন পর আবার বিয়ে হয়ে যায়, যাদের মধ্যে কারো কারো আবার এরই মধ্যে হয়েছে বিবাহ বিচ্ছেদ।
এছাড়া তালিকায় থাকা কয়েকজনের পরিবারের দাবি, তাদের ছোট্ট সন্তানদের কখনো বিয়ে দেওয়ার চেষ্টাই করেননি। বিয়ের নামই তো আমরা এখনো নয়নি, কারণ সে মেয়ে একেবারে 9 পড়তেছে, তারে ম্যাট্রিক পাস করবো, তারপরে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করবো, দেবো কি দেবো। চরম ভুল হয়েছে, কারণ কি ভাই আর্থিক দিক দিয়ে মেয়ে বিয়ে দিতে ফেরে 2-3 লাখ টাকা খরচ করতো, সেটাও লস গেছে, মেয়ে ছাড়াই নিয়ে আইসি, এটা তো মেয়ের একটা সমস্যা হয়ে গেছে। পরিবারগুলো বলছে দারিদ্রতা, সামাজিক নিরাপত্তার শঙ্কা, অল্প বয়সে প্রেমের সম্পর্কে জড়ানোর পাশাপাশি এক প্রকার রীতির কারণেই মেয়েদের বাল্যবিয়ে দিয়েছেন তারা। পড়াতে গেলে যে একটা খরচ বরচ আছে, সেই জগৎ একটা ব্যাপার আছে, বুঝছেন, খরচটা ব্যবহার করতে পারবো না, দিতে পারবো না বলে বিয়ে দিয়ে দিচ্ছি। মেয়েটাকে যে দেখতো সেই ভাবতো কি যে মেয়েটার মানে কি সম্পর্ক আছে, মান সম্মান থাকতে থাকতেই মেয়েটাকে আমরা সেইভাবে বিয়ে সাথে দিয়ে দিছি। সচেতন নাগরিকরা বলছেন, বাল্যবিয়ে প্রতিরোধে একবার কার্যক্রম বন্ধ করে দায়সারা তালিকা তৈরি নয়, বরং প্রয়োজন নিবিড় পর্যবেক্ষণের। ক্লোজ মনিটরিং হওয়া দরকার, খুবই নিবিড়ভাবে এটাকে পর্যবেক্ষণে রাখা দরকার। ইউনো সাহেবরা রয়েছেন, এর সাথে মহিলাদের অধিদপ্তর রয়েছেন, আমি মনে করি তাদেরকে আরও বেশি তৎপর হওয়া উচিত, আরও টাইম টু টাইম এটাকে অবজার্ভ করা উচিত। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা জানান, বাল্যবিয়ে বন্ধের পর নানা সীমাবদ্ধতার কারণে পরিবারগুলোকে মনিটরিং করা যাচ্ছে না। একই সাথে কারো বিয়ে বন্ধ না করে তালিকায় নাম দেওয়ার অভিযোগটিকেও মিথ্যা বলে দাবি করেন তিনি। আমাদের আসলে জনবলের স্বল্পতা রয়েছে বা লজিস্টিক সাপোর্ট যেটা দেখা যাচ্ছে যে মহিলা বিষয়ক অধিদপ্তরের আজ পর্যন্ত সরকারি কোনো গাড়ি বা বিষয়টি হচ্ছে যে অনেক সময় অনেক প্রত্যন্ত এলাকায় দেখা যাচ্ছে যে বিয়েটা বন্ধ করে আসা হচ্ছে, পরবর্তীতে মূল যে বিষয়টা ঘটে থাকে অন্যত্র নিয়ে অভিভাবকেরা এই কাজটি করে থাকে। আমাদের সকলে মিলে এই জায়গাটিতে কাজ করতে পারে। দেশের আইনে বাল্যবিয়ের শাস্তি সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড, 1 লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর গাজীপুরে ড্রেন বন্ধ করে চাঁদা দাবির অভিযোগে পানিবন্দী 25 পরিবারের দুর্ভোগের অবসান হয়েছে। সিটি কর্পোরেশনের উদ্যোগে বন্ধ ড্রেনটি খুলে দেওয়া হয়। এতে পানি নিষ্কাশনের পথ সচল হওয়ায় স্বস্তি ফিরেছে ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে। স্থানীয়দের অভিযোগ, চাঁদা দাবি করে সিটি কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ডে পানি নিষ্কাশনে বাধা দেন স্থানীয় এক বিএনপি নেতা। বিষয়টি নিয়ে সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসে গাজীপুর সিটি কর্পোরেশন। পরে সিটি কর্পোরেশনের প্রশাসকের নির্দেশে বন্ধ ড্রেনটি খুলে দেয় স্থানীয় প্রশাসন। ফলে দীর্ঘদিন ধরে জমে থাকা পানি নিষ্কাশনের সুযোগ তৈরি হয়েছে। ড্রেনটা দ্রুত আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পার্মানেন্টলি এটা একটা আরসিসি ড্রেন আমরা নির্মাণ করে দেব। পাশাপাশি ওই যে চলাচলের জন্য যে রাস্তাটি আরসিসি করে হোক, কার্পেটিং করে হোক, আমরা ড্রেন এবং রাস্তাটি কমপ্লিট করে দেব। বয়সের ভারে নুজ্জ মায়ের সেবা যত্ন করেন বৃদ্ধা মেয়ে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মায়ের বয়স 100 ছুঁই, মেয়ের বয়সও পেরিয়েছে 80 কোটা। তবুও মা ফাতেমা বেগমের সেবায় কোনো কমতি রাখেন না মানিক জান। মায়ের প্রতি মেয়ের অপরিসীম এই ভালোবাসার দেখা মিলেছে নাটোরের প্রত্যন্ত এক গ্রামে। নানা অজুহাতে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর যুগে শতবর্ষী মায়ের সেবা যত্নে কোনো কমতি রাখেননি আরেক বৃদ্ধা মানিক জান। নিজের চলাফেরাতে কষ্ট হলেও মাকে আগলে রাখেন পরম মমতায়। মায়ের প্রতি ভালোবাসার এমন নিদর্শন নাটোরের গড়মাটি পশ্চিমপাড়া এলাকায়। ফাতেমাকে জনম দুঃখী বললে ভুল হবে না। দেশ স্বাধীন হবার পরপরই হারান স্বামীকে। 2 মেয়ে আর 1 ছেলেকে নিয়েছিল তার সংগ্রামের জীবন। 1 মেয়ে আর ছেলে মারা গেছেন বছর 10 আগে। এরপর থেকে মানিক জানি তার একমাত্র ভরসা। আল্লাহর হাতে সঁপে দিয়েছি, আল্লাহ দয়া করে দেখে লাগুক মাসালা আমাকে চাপা থুই বিটি। মানিক জানের ভাগ্য মায়ের মতন। 20 বছর আগে স্বামী মারা যান। 1 ছেলে মৃত্যুবরণ করেছেন বছর খানেক আগে, আর 1 ছেলে স্ট্রোক করে শয্যাশায়ী। মায়ের সেবা যত্নে কোনো কমতি রাখেন না মানিক জান। আমার মায়ের দেখাশোনার লোক কেউ নাই, আমি বিটি ছাড়া আমার মায়ের আর দেখার লোক নাই। আমি আজ দেখি 10 থেকে 4 চিনতে এতদিন ভরে খাচ্ছি। পাড়াপড়শি দেয়, মাছ দেয়, শাক দেয়, যার মানে তাই মাংস দেয় মুরগির, এনেকে দিয়ে আমি মায়ের সাথে করে রাঁধি বাড়ি খাই। জীবন সায়ান্নে মা মেয়েই একে অপরের ভরসা। জরাজীর্ণ ঘরে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে প্রতিবেশীদের দয়া দাক্ষিণ্যে কোনো রকমে কাটে
তাদের দিনরাত। সম্প্রতি তাদের দুর্দশার কথা জানতে পেরে দোচালা ঘর করে দেয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। উপজেলা প্রশাসনও দিয়েছে সহায়তার আশ্বাস। আমরা এই ঘরটির কাজ শুরু করি, এখনো অনেকাংশে ঘরের কিছুটা কাজ অপূর্ণ রয়েছে। ইনশাআল্লাহ আমরা পর্যায় কমিটিও বাস্তবায়ন করব। মায়ের পাশে মেয়ের যেই দাঁড়ানোর অন্য দৃষ্টান্ত, আমরা উপজেলা প্রশাসন বড়াইগ্রাম তাদের পাশে সহায়ক হিসেবে থাকতে চাই। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ফাতেমা বেগমের জন্ম 1927 সালের 28 সেপ্টেম্বর আর মানিক জানের জন্ম 5 আগস্ট 1937 সালে। শাওন দত্ত, যমুনা নিউজ। মূল শহর আর মূল চরের মাঝ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর ঠিক মধ্যখানে জেগে ওঠা চর, স্থানীয়ভাবে তাই পরিচিত মিডল চর বলে। সম্প্রতি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে সেজে উঠেছে রাজশাহীর এই চরটি, হয়ে উঠেছে দর্শনার্থীদের জন্য এক আকর্ষণীয় স্থান। অনেকেই এই চরের মনোরম পরিবেশে মুগ্ধ হয়ে সামাজিক মাধ্যমে একে ডাকছেন মিনি সুইজারল্যান্ড নামে। শান্ত পরিবেশ, সবুজ ঘাসের বিস্তীর্ণ মাঠের সাথে নীল আকাশে সাদা মেঘের ভেলা। পদ্মা নদীর বুক চিরে জেগে ওঠা এই চরের নাম স্থানীয়রা মুখে মুখে দিয়েছেন মিডল চর। সবুজ ঘাসের সমাহার, অল্প স্বল্প বাড়ি, ঘুঘু পাখির ডাক আর সবুজের গালিচায় গরুর পাল চরের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। শুধু রাজশাহী নয়, বিভিন্ন জেলা থেকে এই চরে ঘুরতে আসছেন দর্শনার্থীরা। আসলে সুইজারল্যান্ড কি ওইটা দেখি না, বাট সুইজারল্যান্ড থেকে এটা খুবই ভালো জায়গা, আমাদের খুবই ভালো লাগছে, পরিবেশ খুবই ভালো। চারিদিকে শুধু চর চর, অনেক সুন্দর প্রকৃতির সাথে এখানে মিশে যেতে মন চায়। ভিউটা আসলে অনেক সুন্দর লাগছে, এই জন্য আমি আজকে পাবনা থেকে এখানে আসছি এই জায়গাটা দেখার জন্য। রাজশাহী শহর থেকে পদ্মা পারে গিয়ে মাত্র 50 টাকায় নৌকা পার হয়ে এই চরে যাওয়া যায়। কোলাহল মুক্ত ও মনোরম প্রাকৃতিক এই পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন মানুষ। তারাই এই চরের নাম দিয়েছেন মিনি সুইজারল্যান্ড। কুইক ট্রিপ বা খুব দ্রুত বা স্বল্প সময়ের মধ্যে ঘুরে আসার জন্য রেকমেন্ডেড। যারা আসবে তারা আমি মনে করি যে সুইজারল্যান্ডে, তারপর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আমরা যে দেখতে যাই, তারা যেরকম যে ফিল্ডটা তারা দেখতে পায়, তারা সেখানে এই ফিল্ডটা দেখতে পাবে। আমরা ভারতের মধ্যে জানি কাশ্মীর হিসাবে, সুইজারল্যান্ড জানি সুন্দর জায়গা হিসাবে, কিন্তু বাংলাদেশের মধ্যে আপনি এই জায়গাটা মনে হয় না পুরো বাংলাদেশে কোথাও আর পাবেন। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই চরে মানুষের উপস্থিতি বেড়েছে। তাই ভরা মৌসুমে নদীতে উত্তাল স্রোতে চলাচলের সময় লাইফ জ্যাকেট ব্যবহার করার জন্য সচেতন হওয়ার তাগিদ দিচ্ছেন চরের বাসিন্দারা। মৌসুমী আহমেদ লোপা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে।